সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক বললে কিম জং উনের কথা আমাদের খুব সহজেই মনে পড়ে। তার অনুমতি ছাড়া আপনি ওখানে কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু মানে কিচ্ছু না। এমনকি ওখানে নাকি কিম জং উনকে ভগবানের মতো মানতে হবে। তবে এই মানুষটার নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে হত্যাকাণ্ডের মতন বিষয়টা, তাও আবার নিজের ভাইকে হত্যার ষড়যন্ত্রে নাম জড়ায় কিম জং উনের। ভাবতে পারছেন ক্ষমতার লড়াই কাকে বলে, যেখানে কিনা ভাই ভাইয়ের শত্রু। আজকের ষড়যন্ত্রের এই এপিসোডে সেই নিয়েই কথা বলবো আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। কিম জং উনের ভাই কিম জং ন্যাম, তিনি যখন ছোট ছিলেন জানেন, তার বাবা একদিন তাকে নিজের অফিসে ডেকে চেয়ারে বসিয়ে বলেন যে বড় হলে সে নাকি এই চেয়ারে বসবে আর সবাইকে নির্দেশ দেবে। বাবার কথা মতো সে যদি ওই প্রতিশ্রুতি রাখতে পারত আর তার সৎ ভাই যদি তার সিংহাসন দখল না করত, তাহলে কিন্তু আজ তিনি উত্তর কোরিয়া শাসন করতেন। জানেন তো, এই ন্যাম যখন মালয়েশিয়ায় সেখানে আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেখানে ডিপার্চার বোর্ডের দিকে তাকিয়েছিলেন, তখন ধাক্কাধাক্কি করে যাওয়া সাধারণ মানুষ তাকে কোনো রকম কোনো পাত্তাই দেয়নি, কোনো গুরুত্বই দেয়নি। আর 5 জন স্বাভাবিক মানুষের মতো বছর 45-এর ন্যাম তখন একটা ক্যাপ পরে রয়েছেন মাথায়, টাকটা ঢাকার চেষ্টা করছেন। আর সেই সময় দাঁড়িয়েই তাকে জানে শেষ করার জন্য 2 জন লাস্যময়ী সুন্দরী নারী তার উপরে নজর রাখছিল। সবটাই কিন্তু পূর্ব পরিকল্পিত। এরকম ভাবার কোনো কারণ নেই যে হঠাৎ করে হয়ে গিয়েছে। সময়টা 2017 সালের 13ই ফেব্রুয়ারি। ঘড়ির কাঁটায় সেই সময় বাজছে 9টা বাজতে ঠিক 1 মিনিট বাকি। তখন ধীর গতিতে নিকটবর্তী এয়ার যে চেক ইন রয়েছে সেই দিকেই এগিয়ে যাচ্ছিলেন ন্যাম। তখন খুব সুন্দরী লাস্যময়ী একজন জিন্স পরা, তার সঙ্গে স্লিভলেস টপ পরে এসে এক ইন্দোনেশিয়ান মেয়ে তার সামনে দাঁড়ালেন। সে তার হাতটা হঠাৎ করে তেল জাতীয় কিছু একটা জিনিস নিয়ে ন্যামের মুখে লাগিয়ে দিলেন। তখন ন্যাম তাকে প্রশ্ন করলেন, যে আরে আপনি কে? মানে খুব স্বাভাবিক, আপনাকে যদি হঠাৎ করে কেউ এসে এরকম ভাবে মুখে কিছু লাগিয়ে দেয় আপনার তো একটা রিয়াকশন হবে। সেই মতো ন্যামও খুব অবাক হয়ে যান এবং ন্যাম জিজ্ঞেস করেন যে আপনি কে? ওই মহিলা তখন বললেন, হো হো সরি। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন ওই মহিলা। এর ঠিক কয়েক সেকেন্ড পর আরও একজন সুন্দরী মহিলা কিমের কাঁধে মুখ রাখলেন। ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে প্রত্যেকটা প্লট সাজানো হয়েছে? কারণ এটা তো কাকতালীয় হতে পারে না। মানে আপনি কাউকে চেনেন না জানেন না, হঠাৎ করে তার মুখে কিছু একটা মাখিয়ে দিলেন, কিংবা আপনি কাউকে চেনেন না জানেন না তার কাঁধে গিয়ে মুখ রাখছেন, এটা তো হতে পারে না। ন্যাম যখন আবার হতবাক হলেন তখন এই মহিলাও তাকে সরি বলে ভিড়ের মধ্যে মিশে গেলেন। ততক্ষণে এই যে তেলের মতন একটা কিছু ন্যামের মুখে লাগানো হয়েছিল সেটা তার গোটা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করলো। আর হঠাৎ ন্যামের মাংসপেশির সামনেটা হঠাৎ করে ভীষণভাবে সংকুচিত হতে থাকলো। জানেন কি ছিল সেই তরল? এই তরলকে বলা হয় ভিএক্স। কি সেটাও আপনাদেরকে বলছি, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই পুরো ষড়যন্ত্রের খসড়াটা তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে একটা রাসায়নিক অস্ত্র যা আমেরিকা ব্যবহার করত। এর সঙ্গে ন্যামকে লিথাল দেওয়া হয়েছিল, যার 1 ফোঁটা ভয়ঙ্কর। এরপর খুঁজতে ন্যাম কোনো মতে একটা শৌচাগার খুঁজে বার করার চেষ্টা করেন। তিনি অদ্ভুতভাবে গোঙাচ্ছেন, প্রচন্ড যন্ত্রণা, তিনি বারবার বলছেন খুব ব্যথা। এরপর তিনি বলেন যে আমাকে বিশেষ স্প্রে করা হয়েছে। তাকে যখন পুলিশের কাছে নিয়ে যাওয়া হয় তিনি বলেন যে তার সারা শরীরে দারুণ ব্যথা করছে, তাকে বিষাক্ত কিছু দেওয়া হয়েছে।
তিনি তখন অসংলগ্নভাবে শুধু আর্তনাদ করছিলেন আর দু হাত দিয়ে নিজের মুখটাকে যেন তিনি খোঁচাচ্ছিলেন, তিনি আর পারছিলেন না। পুলিশরা ভিড় নিয়ন্ত্রণের চেয়ে সেই সময় জানেন তো গল্প করতে বেশি ব্যস্ত ছিল। বিরক্তিকর অভিব্যক্তি নিয়ে একজন পুলিশ অফিসার তাকে এয়ারপোর্টের মেডিকেল ক্লিনিকে নিয়ে যান, কিন্তু প্রায় মিনিট তিনেক এই সময় পর্বে কিম একটু হাঁটাহাঁটি করার পর তার কিন্তু হাঁটুটা পুরো শক্ত হয়ে যায়, তার পা তখন আর চলছিল না, শ্বাসযন্ত্র আর হৃৎপিণ্ড দুর্বল হয়ে যাচ্ছিল। ক্লিনিকে গিয়ে তিনি একটা কালো চেয়ারের উপরে বসে পড়েন, তার শ্বাসযন্ত্র হৃৎপিণ্ড আরো দুর্বল হয়ে যায়। এরপর প্রবল খিঁচুনি শুরু হয়ে যায় ন্যামে। নার্সরা তাকে সেই সময় অক্সিজেন সাপোর্ট দেয়। এরপর অ্যাম্বুলেন্সে তাকে তোলার ঠিক 15 মিনিটের মাথায় সমস্ত কিছু শেষ হয়ে যায়, একটা অধ্যায় শেষ হয়ে গেল। এই ন্যামের জীবনের শুরুর দিকে কিন্তু তার সঙ্গে দেহরক্ষীর বহর থাকতো বিশাল, কিন্তু আকস্মিকভাবে তাকে সেই বিশেষ অধিকার থেকেও অব্যাহতি দেওয়া হয়। তিনি প্রথম সন্তান হিসেবে উত্তর কোরিয়ার শাসক হওয়ার লক্ষ্যেই বেড়ে উঠছিলেন। তার বাড়িতে 100 জন চাকর, 500 জন প্রহরীর ব্যবস্থা ছিল, কিন্তু হঠাৎ তার বাবা কিম জং ইল নতুন স্ত্রী নিয়ে আসলে এইখানেই তৈরি হয় বিভেদটা। তার 2 সন্তানের মধ্যে সেই দ্বন্দ্বটা প্রকাশ পেতে শুরু করে। ন্যামকে যখন বলা হয়েছিল যে তিনি কিন্তু পরবর্তীতে এইভাবে দেশ শাসন করবেন, তারপর তার ভাইয়ের ষড়যন্ত্র এই পর্যায়ে চলে গেল যে তাকে জানে শেষ করা হলো। জানেন তো এই ন্যামকে কিন্তু সুইজারল্যান্ডে একটি অভিজাত স্কুলে পাঠানো পর্যন্ত হয়। তখনও পর্যন্ত পরবর্তী শাসক হওয়ার পথে তিনি এগিয়ে যাচ্ছিলেন। তার 24তম জন্মদিনে তাকে জেনারেলের ইউনিফর্ম পর্যন্ত দেওয়া হয়। দ্রুতই তাকে সিক্রেট পুলিশ ও ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের পোস্টটা পর্যন্ত দিয়ে দেওয়া হয়। তার বাবার উত্তরসূরি হিসেবে তাকে গড়ে তোলার জন্য রীতিমতন তাকে মহিমান্বিত করা হয়। তাকে সেই যে বলা হয় না যে সাহসটা, যে কারেজটা, সেটা তাকে দেওয়া হয়। তার অবিশ্বাস্য সব কীর্তির কথা প্রচার করা হয়, মানে তাকে নিয়ে সেই সময় দাঁড়িয়ে একদম হই হই রব, কারণ সেই মুহূর্তে সবাই জানেন যে তিনি পরবর্তী সময়ে উত্তর কোরিয়ার দেখভাল করবেন। কিন্তু উত্তর কোরিয়ায় তার অনেক ক্ষমতা থাকলেও তার বাল্য বন্ধুরা তাকে ভীষণভাবে হতাশাগ্রস্ত বলে বর্ণনা করেছেন বিভিন্ন সময়। তিনি পশ্চিমা সমাজে যে স্বাধীন জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিলেন সেটার অভাব অনুভব করতে শুরু করেন যখন তিনি ফিরে এলেন সুইজারল্যান্ড থেকে। তিনি যখনই সুযোগ পেতেন বিলাসবহুল ছুটি কাটানোর জন্য বিদেশ চলে যেতেন। কিম জং ইল সম্ভবত উপলব্ধি করতে পেরেছিলেন যে তার ছেলের স্বৈরতন্ত্র পরিচালনা করার মতো সেই খুনে মানসিকতাটা নেই। ওই যে এই ভিডিও শুরুতে আপনাদেরকে বললাম যে কিম জং উন তার কথার এদিক থেকে ওদিক হলেই জানে শেষ, সেই রকম মানসিকতা ন্যামের তৈরি হচ্ছে না, সেটা কোথাও গিয়ে তাদের বাবা উপলব্ধি করতে পেরেছিলেন। তাকে দেশটির হিট স্কোয়াড এটা পরিচালনা করার দায়িত্ব থেকে সরিয়ে তথ্য প্রযুক্তি খাতে নিয়ে আসা হলো। অর্থাৎ কোথাও গিয়ে তার সেই পদস্খলন হওয়া শুরু হয়ে গিয়েছে। 2001 সালে তিনি জাপানে গ্রেফতার হন ডমিনিকান জাল পাসপোর্ট নিয়ে ভ্রমণ করার জন্য। ভাবতে পারছেন কি পরিস্থিতি? এখানে সে যে ছদ্মনাম ব্যবহার করেছিল সেই ছদ্মনাম হচ্ছে মান্দারিন, মোটা ভাল্লুক। 3 দিনের জেরা শেষে সে স্বীকার করে নেয় যে তিনি কেবল টোকিওয়ে সেখানে ভ্রমণ করতে চেয়েছিলেন, আর তার কোনো উদ্দেশ্য ছিল না। 2008 সালে কিম জং ইল যখন স্ট্রোকে আক্রান্ত হন তখন কে তার পরবর্তী সময়ে এই পুরো বলা যেতে পারে যে শাসন ক্ষমতা হাতে রাখবে সেটা নিয়ে এক প্রকার একটা অনিশ্চয়তা দেখা যায়। কিন্তু 2010 সালে সেই অনিশ্চয়তা অনেকটাই দূর হয়ে যায়। তার সবচেয়ে ছোট ছেলে কিম জং উনকে সর্বোচ্চ সামরিক পদে এবং রাজনৈতিক পদমর্যাদা দেওয়া হয়। কিম জং ইল তার মেজ ছেলেকে রেখে ছোট ছেলেকে দায়িত্ব দিলেন, কারণ মেজ ছেলেকে তার কাছে
তার সেইভাবে পুরুষালী মনে হয়নি, তার মধ্যে এই যে একটা খুনে মানসিকতা সেটা নাকি তৈরি হয়নি। 2011 সালে কিম জং ইল তার মৃত্যু হয়, আর তারপর ক্ষমতায় আসেন কিম জং উন। তিনি উত্তরাধিকার সূত্রে এবং প্রোপাগান্ডার মাধ্যমে তার ক্ষমতাকে আরো দৃঢ় করতে থাকেন। বাবার কফিনের পাশে কিম জং উন থাকলেও সেই সময় জানেন তো ন্যামকে কিন্তু দেখা যায়নি। এর কিছুদিন পর ন্যাম এক জাপানি সাংবাদিকের কাছে ইমেলে ছোট ভাইকে নিয়ে সমালোচনা করেছিলেন। তিনি তাকে বহির্বিশ্বের কাছে একজন ভার হিসেবে আখ্যায়িত করেছিলেন। মানে শুরু থেকে আপনারা বুঝতে পারছেন যে ভাইয়ে ভাইয়ে কিরকম অন্তর্দ্বন্দ্ব। সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতো তিনিও 27 বছর বয়সী স্বৈরাচারী শাসকের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি ভবিষ্যৎবাণী করেন যে এই কিম জং উনের শাসনকাল খুব বেশি দিন টিকবে না, কিন্তু কিম জং উন কোনো প্রকার দ্বিধা ছাড়াই জন্মগতভাবে অত্যাচারী শাসকের মতো নির্মমতা দেখানো শুরু করে দেন। তার অনুগত নয় এমন কর্মকর্তাদেরকেও জানে শেষ করতে তিনি দুবার ভাবতেন না। অ্যান্টি এয়ারক্রাফট গান ব্যবহার করা হতো তার সময়কালে। এছাড়াও আমেরিকায় আক্রমণ করতে সক্ষম নিউক্লিয়ার মিসাইল তৈরি করতে থাকেন খুব আক্রমণাত্মকভাবে। ন্যামের জানা উচিত ছিল যে তার ওপরে কিন্তু আঘাত আসবেই, কারণ তিনি তো প্রকাশ্যে তার ভাইকে নিয়ে সমালোচনা করেছেন, তাকে ভার বলেছেন। প্রথমে সরকার থেকে তার কাছ থেকে ফান্ড আসা বন্ধ হয়ে গেল। এরপর তাকে আক্রমণ থেকে পালিয়ে বেড়ানোর সেই চেষ্টা শুরু করতে হলো। 2010 সালে চীনে এক উত্তর কোরিয়ার এজেন্টকে নির্দেশ দেওয়া হয় যে একটা ট্যাক্সি চালককে এক বস্তা অর্থ দিয়ে একটা দুর্ঘটনার নাটক সাজাতে হবে, কিন্তু ন্যামের ভাগ্য ভালো ছিল যে ন্যাম সেই সময় সেই স্থানে আসেনি। অর্থাৎ তাকে জানে শেষ করার ঘটনা কিন্তু একবার নয় একাধিকবার ঘটেছে, একাধিকবার টার্গেট করা হয়েছে। ভাগ্যের জোরে বড় জোরে তিনি বেঁচে গিয়েছেন। 2012 সালে আরেকটা চেষ্টা করা হলো তাকে জানে শেষ করার। ওই বছর তিনি কিম জং উনের কাছে প্রাণ ভিক্ষা পর্যন্ত চেয়ে একটা চিঠি দিয়েছিলেন। কি পরিস্থিতি বুঝতে পারছেন? ভাই ভাইয়ের কাছে প্রাণের ভিক্ষে চাইছেন। এরপর সেদিন যখন তিনি বিমানবন্দরে ছিলেন এবং তার যে মৃত্যুর ঘটনা ঘটলো, সেই সময়ে তার কূটনৈতিক পাসপোর্টের নাম কি ছিল জানেন? তার কিন্তু নাম সেখানে ন্যাম ছিল না, তার নাম ছিল কিম চোল। শুরুতে বলা হয়েছিল তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ অন্য কোনো তথ্যকে সেই সময় বোঝেইনি। তারা যে একজন ভূ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে কাজ করছেন সেই সম্পর্কেও তাদের ধারণা ছিল না। কর্তৃপক্ষকে চমকে দেয় তার ব্যাকপ্যাকে পাওয়া প্রায় 1,20,000 আমেরিকান ডলারের ক্যাশ। বিশেষজ্ঞরা পরবর্তীতে ধারণা করেন যে এগুলো তিনি পেয়েছেন এক সিআইএ এজেন্টের সঙ্গে 2 ঘন্টা আলোচনা করার পর। সম্ভবত সেটাই ছিল উত্তর কোরিয়ার রেজিমের কোনো তথ্যের বিনিময়ে পাওয়া টাকা। এক জাপানি সংবাদ মাধ্যমে যখন বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ ফাঁস হয়ে যায়, তখন এই সংবাদ বিশ্বব্যাপী বিশ্বব্যাপীভাবে ভাইরাল হয়ে যায়। প্রভাবশালী যে আমাদের গণমাধ্যম রয়েছে, ইন্টারনেট রয়েছে, সেখানে প্রচার হতে থাকে। ওই 2 নারীকে দ্রুত গ্রেফতারও করা হয়, কিন্তু পরের দিন সকালে পর্যবেক্ষকরা জানতে পারেন যে ওই 2 নারী তারাই একা কাজটা করেনি। এই কাজটা করার নেপথ্যে অন্তত 4 জন লোক ছিল, অর্থাৎ ওই 2 নারী তারা সামনে এসেছিলেন। 2 দিন পর পুলিশের সন্দেহভাজনের তালিকায় আরও 7 এই উত্তর কোরীয় নাগরিকের নাম চলে আসে। ইতিমধ্যেই রসায়নে পিএইচডি করা এক উত্তর কোরীয়কে গ্রেফতার পর্যন্ত করা হয়। হত্যাকাণ্ডের 4 দিন পর মধ্যরাতে একটু আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জং ন্যামের মৃতদেহ রাখা মর্গের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি প্রতিবাদ করে বলেন যে কিম চোল উত্তর, এই মুহূর্তে দাঁড়িয়ে কিম চোল তিনি কিন্তু নাগরিক এবং একদম সাধারণ একজন নাগরিক। তার যে ভাবমূর্তি রয়েছে সেটাকে কলঙ্কিত করার চেষ্টা চলছে, আর সম্ভবত এতে কিন্তু নাকি হাত রয়েছে দক্ষিণ কোরিয়ার। এইরকম একটা বিবৃতি দিয়ে সাংবাদিকদেরকে ফিরিয়ে দেওয়া হয়।
তিনি কিন্তু সেই মৃতদেহ ফিরিয়ে দেওয়ারও কথা বলেছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কিভাবে প্রত্যেক ছত্রে ছত্রে শুধুমাত্র ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে এক ভাইয়ের শত্রু হয়ে ওঠে। আজকের ষড়যন্ত্রের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আরও এই ধরনের ষড়যন্ত্রের কন্টেন্টের পাশাপাশি নিউজের যাবতীয় আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। কে নরেন্দ্র মোদী? অনেক কথা আছে ওর নিয়ে, দাঙ্গা ঠাঙ্গা নিয়ে। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।